I'm Mohammad Shakaut Hussain. I started my career in 1998 in IT. Those who are maybe thinking how I can come here. So I started my career as IT officer in Philips. And then after less than a year, I moved to Beximco Textiles as IT executive. I was there for 2 years and a half. Then Holcim as the head of IT in 2 years. Then I came to again in textile industry like Coats Bangladesh as a supply as a IT head, and then finally I was there for long 8 years and worked with different product, and then I learned something about the textile industries. I was there for 8 years and I was the supply chain and IT director there, and after that আমি যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের সুইং থ্রেড সাপ্লাইয়ে ছিলাম একটা সাপ্লাই চেনের একটা পার্টে, কাজে আই থট দ্যাট I need to understand the whole supply chain of a end-to-end supply chain of textile industry, that is from fiber to fashion. So I thought that it is high time I should know particularly how my customers, that is RMG factories, run and what are the challenges. Then I moved to one garments group that is called Ideas Group. I was there for around 2 years and I managed the total operation. Then I learned যে আমাদের সাপ্লাই চেনের আমরা যারা ব্যাক এন্ডে ছিলাম, আমাদের যারা সেলস কলিগরা বা সেলস ডিরেক্টররা, ওনারা যে সব কিছু তো আর্জেন্সি ভাবতেন, তখন সাপ্লাই চেন হিসাবে আমি ভাবতাম যে আসলে তো আর্জেন্সি তো কিছু নাই, 90 দিন 150 দিন কাস্টমারের লিড টাইম, গার্মেন্টসের লিড টাইম, আমরা কেন 2 দিন 3 দিনের সুতা চাই। তখন আসলে আমরা বুঝতে পারলাম, সেটা আমার জন্য একটা বড় লার্নিং ছিল। আর বেসিক্যালি এখন আমি ডিবিএল গ্রুপে আছি, সুইং থ্রেডস অ্যান্ড অ্যাক্সেসরিজ ডিভিশন। আই এম লিডিং দিস অ্যান্ড আমার অফিসও আসলে এই বিল্ডিং এর 11 তলায়। আমি আসলে এখানে কিছু এফিসিয়েন্সি সাপ্লাই চেইন এগুলো নিয়ে কাজ করি, বা এগুলো নিয়ে আমার প্রেশারেরও বলতে পারেন, যে কারণে আসলে কিছু ইনোভেশন নিয়ে কাজ করার চেষ্টা করি। এবং আজকের প্রোগ্রামটার প্রথম যে ছিল যে সাস্টেনেবিলিটি, আসলে আমরা সাস্টেনেবিলিটি সবগুলো পিলার এসডিজির গোলের অলমোস্ট মোস্ট অফ দ্য পিলার্স আমরা শুধু বলি না, আমরা আসলে প্র্যাকটিসও করি। এখন আচ্ছা এবার মানে আমার মেইনলি বক্তব্যটা হলো আসলে স্টুডেন্টদের ঘিরে, এবং মোস্ট অফ দেম আর মেবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অর ফ্যাশন টেকনোলজিস অর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অর কেমিক্যাল ইঞ্জিনিয়ার, না তাই তো? সো এখন বাংলাদেশের টোটাল এক্সপোর্টের কত পার্সেন্ট গার্মেন্টস ও টেক্সটাইল আরএমজি? প্রায় 85%, অ্যারাউন্ড $40 বিলিয়ন। এই $40 বিলিয়ন কত লক্ষ লোক কাজ করে, কত লক্ষ টিম মেম্বার? অ্যারাউন্ড 4 মিলিয়ন টিম মেম্বার, তাই তো নাকি? কত মিলিয়ন? 4 মিলিয়ন। এখন আগামী 2030-31-এ আমাদের টার্গেট কত, কোথায় যেতে হবে? 100 বিলিয়ন, তাই তো? এখন কতগুলো ফ্যাক্টরি এখন কাজ করে এখন বাংলাদেশে? 3000 to 4000 লেটস সে। এখন কি মনে হয় আপনাদের, আমরা এখন যদি 4000 ফ্যাক্টরি থাকে বা 3000 ফ্যাক্টরি থাকে 40 বিলিয়ন ডেলিভার করার জন্য, তাহলে 100 বিলিয়ন ডেলিভার করার জন্য আমাদের 7 থেকে 8000 ফ্যাক্টরি লাগবে। 4 মিলিয়নের জায়গায় 10 মিলিয়ন থেকে 8 মিলিয়ন পিপুল লাগবে। এটা কি সম্ভব এত শর্টেস্ট পসিবল টাইমে? সম্ভব কিনা, কি মনে হয়? তাহলে এই কোয়েশ্চেনগুলো আমি করতেছি আপনাদের স্টাডি করার জন্য। তাহলে কি করতে হবে? আমাদের গার্মেন্টসের এভারেজ এফিসিয়েন্সি কত পার্সেন্ট তো জানেন? আচ্ছা, এইগুলো নিয়ে কোয়েশ্চেন করলেই আপনারা আসলে উত্তরটা পেয়ে যাবেন, যে আমাদেরকে আসলে এখন এফিসিয়েন্সি যদি 50% হয়, এখানে যদি আমরা 70-80%-এ 5 বছরে যেতে পারি, তাহলে আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি 4000 জায়গায় 10,000 দরকার নাই, হয়তো 6000 হলেই চলবে, তাই না? এরপরেও আমরা যদি মনে করেন, আমরা যদি আরো ইনোভেশন টেকনোলজি অ্যাডাপশন নিয়ে কাজ করতে পারি, তখন আরো আসলে আমাদের উচিত হবে, আমাদের টার্গেট হবে ইনোভেশন টেকনোলজি, ইআই, রোবোটিক্স এইসব ইউজ করে শর্টেস্ট পসিবল টাইমে আমাদেরকে এগুলো ডেলিভারি করা। এবং আমাদের ভিসি স্যারও কিন্তু এগুলো নিয়ে কথা বলছেন যে কীভাবে কাজ করে। এখন যেমন মনে করেন যে এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যদি বলি,
এখন বাংলাদেশে একটা ডাইং সাইকেল কটনের মনে করেন 8 ঘন্টা, তাই না? 8 থেকে 12 ঘন্টা, ডিপেন্ডিং অন কালার। এখন আমরা ইনোভেশন এখানে আমি আমাদের যে টেক্সটাইলের বা আমাদের এদের সঙ্গে আমি যেটা কাজ করি, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আসলে স্যার বলছেন একটা জিনিস যেটা আমি খুব ফোকাস করি অন ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন। আমরা কিন্তু একাডেমির সাথে কাজ করার চেষ্টা করতেছি যে পার্টিকুলারলি টেক্সটাইল অর কেমিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। কেন? যে আমাদের একটা ডাইং সাইকেল যদি 8 ঘন্টা বা 10 ঘন্টা হয়, আমাদের লস পার মেশিন পার ডে যদি 2 থেকে 2.5 হয়, সেখানে যদি আমি ইনোভেশন করে মাল্টি মানে ইন্ডাস্ট্রি কারা, ইন্ডাস্ট্রি প্লাস কেমিক্যাল অর ডাইজ ইন্ডাস্ট্রি প্লাস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারা মিলে যদি নতুন ইনোভেশন করে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করে, মাল্টি ফাংশনাল ডাইজ অর কেমিক্যাল ইউজ করে একই বাতে যদি 2-3টা কাজ করা যেত, তাহলে কি হতো? আমাদের ডাইং সাইকেল কমে যেত। এখন একটা ইন্ডাস্ট্রি ডিবিএল গ্রুপ বা সিনসিন গ্রুপ যদি এই কাজটা করি, তাহলে তো ওদের জন্য বেনিফিট হবে। কাজে এই কাজটা করতে হবে ইউনিভার্সিটিকে, হ্যাঁ, একাডেমির সঙ্গে, তাই তো? এখন তোমাদের যা করতে হবে সেইগুলো আসলে টিচারদের সঙ্গে ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করে আমি যদি সাইকেল টাইম 1 ঘন্টা কমাইতে পারি, তাহলে কি হবে? 8 ঘন্টায় যদি 1 ঘন্টা কমাই, 12% থেকে 15% আবার এফিসিয়েন্সি বেড়ে গেল, তাই না? তার মানে 15%, 10%, 15% কম ক্যাপাসিটিতে আমরা ওইটা ডেলিভারি করা সম্ভব হবে, তাই তো? এবং এটা শুধু ডাইং সাইকেলের উপর যদি কাজ করে, আবার যদি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে, আমরা যদি টাইম মোশন স্টাডি করি, আমরা আমরা দেখছি যে 8 ঘন্টায় যদি একটা ডাইং সাইকেল কমপ্লিট হয়, আরও 2 থেকে 3 ঘন্টা লাগে লোডিং, আনলোডিং, প্রিপারেশন, তাই তো? নেক্সট লট রেডি করা। যদি সেখানেও যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটিগুলোতে এঙ্গেজ করতে পারি, তাহলে ওইখানে যদি আমরা লোডিং আনলোডিং টাইম, এটা মোস্টলি আনপ্রোডাক্টিভ টাইম, তাই তো, লিনের ভাষায়, সেটাকে যদি কমাই 50% কমাইতে পারি, আমরা কিন্তু এক্সিস্টিং ক্যাপাসিটিতে 25 থেকে 30% এডিশনাল ক্যাপাসিটি দিতে পারা কোনো মানে চ্যালেঞ্জ আমি দেখি না। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করতেছি এবং এই প্রত্যেকটা কাজ কিন্তু সাস্টেনেবল সঙ্গে কানেক্টেড। আমাদের রাইট ফার্স্ট টাইম যদি 60%, 70% হয়, সেখানে যদি আমরা 90%-এ যেতে পারি, তাহলে কি হবে? তাই তো? এটা কিন্তু ইনডাইরেক্ট কিন্তু এটা কিন্তু সাস্টেনেবিলিটিতেই আসলে ইম্প্যাক্ট করতেছে, তাই তো? কারণ কি, আমরা লেস রিসোর্স ইউজ করতেছি, লেস এনার্জি ইউজ করতেছি, লেস ওয়াটার ইউজ করতেছি, তাই তো? আলটিমেটলি সেই সাস্টেনেবিলিটি গোলের দিকেই যাচ্ছি। এবং এখন শুধু তাই না, আপনারা 2-1 দিন আগে দেখেছেন যে ইউ কি করতে, ডিপিপি না, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, প্রত্যেকটা প্রোডাক্টের আসলে এন্টার করতে হবে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট আইডেন্টিফায়ার, হ্যাঁ, ইউনিক আইডেন্টিফাই কিউআর কোড হোক বা ইসিআর হোক বা আমাদের এনএফসি থ্রোতে প্রত্যেকটা প্রোডাক্ট আইডেন্টিফাই হবে। তার মানে একটা প্রোডাক্টের উৎপাদন থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত, কনজামশন পর্যন্ত, এবং তার সেটাকে কনজামশনের পরে আবার সার্কুলেটে আনার জন্য টোটাল জিনিসটা কিন্তু আসলে একটা ইকোসিস্টেমের মধ্যে চলে আসবে। এখন যা বলতেছিলাম যে সেটা তো বুঝতে পারছেন যে আসলে এই হলো আমাদের চ্যালেঞ্জ। এখন আমাদেরকে এই চ্যালেঞ্জের জন্য আসলে নেক্সট 5-10 ইয়ার্সে হু উইল লিড দিস ইন্ডাস্ট্রি? ইউ না? নেক্সট 5-10 ইয়ার্সে ইউ উইল লিড দ্য ইন্ডাস্ট্রি। So you need to find the answers of this, and you need to work closely with universities and industries and academicians how to find a solution. You need to be passionate for this. আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বাই মানে এডুকেশন, কিন্তু আমি যখন সুইং থ্রেড ইন্ডাস্ট্রিতে আসলাম, তখন কিন্তু ওই যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং করতে গিয়ে আমি কিন্তু টোটাল জিনিসটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কিছুটা শিখতে পেরেছি। কিন্তু অ্যাপ্লিকেশন সাইডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের এক্সপোর্ট ইন্ডাস্ট্রির 80-85% ইজ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ না। সো দোজ হু আর ইন দিস sector, in this education, you are already in the right field, I would say, for the Bangladesh being export earning sector involved হওয়ার জন্য। এবং এইখানে একজন প্রফেশনাল হিসাবে অ্যাড হতে পারো অথবা এন্টারপ্রেনার হিসাবে। হ্যাঁ, এখন এন্টারপ্রেনার হিসাবে তারপর ইউনিভার্সিটির ভিসি স্যার ওনারা যথেষ্ট তোমাদেরকে মোটিভেশনাল কথা বলেছেন, সেভাবে আগাইতে পারো। আর আমরা প্রফেশনাল হিসাবে আসলে আমাদেরকে খুব এই কোয়েশ্চেনের আনসারগুলো খুঁজে বের করতে হবে
তা না হলে আসলে এই আহ, যে সাপ্লাই চেইন যে চ্যালেঞ্জগুলো আছে বাংলাদেশের, পার্টিকুলারলি লেটসে এখন $40 বিলিয়ন মধ্যে আমার র মেটেরিয়াল 100% আসে চিটাগাংয়ের থ্রোতে, তাই না? এবং চিটাগাং ইন্ডাস্ট্রি 25%, ঢাকা 75%। এই ট্রেড ইমব্যালেন্সটা বা ওই যে ট্রাফিক ইমব্যালেন্সটা কীভাবে কমানো যায়? হ্যাঁ, এখন এটা ভলিউম যখন 2 থেকে 2.5 গুণ হবে, তখন সেটা কি আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাফিসিয়েন্ট কিনা, সেটাকে কিভাবে আসলে ট্যাকেল করতে হবে, এইসব জিনিসগুলো আসলে চ্যালেঞ্জের মাঝখানে এনে তোমাদেরকেই আসলে এইগুলা চিন্তা করতে হবে, এবং ইন্ডাস্ট্রি একাডেমি সবার সঙ্গে বসে এই কোশ্চেনের আনসারগুলো যত তাড়াতাড়ি আমরা বের করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা আসলে ওই লক্ষ্যের দিকে পৌঁছতে পারবো। এটা কি এই হলো ইয়া। আর আমি আসলে খুব প্যাশনেট, আমি আসলে টেকনোলজি ওরিয়েন্টেড পার্সন। কাজেই মানে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে আমরা চেষ্টা করি ফ্রম দ্য ডে ওয়ান থেকে যেন ইআরপি দিয়ে চলতে পারি। হ্যাঁ, আমরা ডে ওয়ানে পারি না, হয়তো বা 1 বছর 2 বছরের মধ্যে আমরা কিন্তু হ্যাঁ ইমিডিয়েটলি আমরা ইআরপি ইমপ্লিমেন্টেশন শুরু করি। কারণ কি, আসলে ইনফরমেশন ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন দিস ইন্ডাস্ট্রি, না? কাজে রাইট ইনফরমেশন ইন দ্য রাইট টাইম পাওয়াটা একটা ইম্পর্টেন্ট। কারণ ইউ নিড টু অ্যাক্ট কুইকলি, ইউ নিড টু টেক কুইক ডিসিশন। কাজেই এখানে টেকনোলজিক্যাল মানে সাপ্লাই চেইন ইনোভেশন যে আগামী নেক্সট 5 to 10 ইয়ার্স কোন দিকে আগাচ্ছে, হ্যাঁ, এআই এবং রোবোটিক্স দিয়ে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে এখন কিন্তু পুরোপুরি ইআরপি সেন্ট্রিক, যে প্রত্যেকটা প্রগ্রেশন আমরা কিন্তু somebody is entering, that's why we are getting data. কিন্তু next in 5 years we are planning that IoT can automatically capture the data and update in the system automatically. তাই এই জায়গায় জিনিসগুলো নিয়ে আমাদেরই কাজ করতে হবে। আমরা এখন নেক্সট ফেজে আমরা আসলে ডিজিটাল টুইন নিয়ে কাজ করতেছি, যে আসলে হোয়েন দ্য মেশিন উইল ফেল, সেগুলো নিয়ে কাজ করা যায় কি করে। আমরা মেশিন ফেল হয়ে গেলে, মেনটেন্যান্সে চলে গেলে যে প্রোডাক্টিভিটি লস হয়, আমরা যদি প্রেডিক্টিভ সিস্টেম ইউজ করতে পারি ডিজিটাল টুইনের থ্রুতে, সেগুলো নিয়ে আমরা কিছু আমাদের টেকনোলজি নিয়ে কাজ করতেছে। পুরো জিনিসটাই কিন্তু আসলে সাপ্লাই চেইন, পুরা এন্ড টু এন্ড সাপ্লাই চেইনের সঙ্গে কানেক্টেড। এই আর কি। তাহলে আমি আর কথা বাড়াবো না, জাস্ট সিচুয়েশনটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করেন, চিন্তা করেন স্টুডেন্টরা, কারণ আপনারা যেহেতু নেক্সট 5-10 ইয়ার্সে ইন্ডাস্ট্রিকে লিড করবেন, যে আমার ভলিউম যখন ডাবল 2.5 গুণ হবে, তখন এক্সিস্টিং বা 20% 30% এডিশনাল ক্যাপাসিটি দিয়ে কিভাবে আমি এটা ডেলিভার করব, হ্যাঁ, এটা লজিস্টিক্স কীভাবে ম্যানেজ হবে। এটি ছিল আমার মানে বক্তব্য। জাস্ট থ্যাংক ইউ ভেরি মাচ।